সাবেক আইজিপি উনি এত বড় হয়ে গেলেন, মন্ত্রণালয় জানলো না, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানলেন না। আওয়ামী লীগ যদি রাস্তা করে না দেয়, বেনজির আহমেদের ব্যাপারে আপনি বাংলাদেশের একজন আওয়ামী লীগের নেতা পাবেন না, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, বর্তমান বাংলাদেশে পুলিশ বাহিনী থেকে শুরু করে সরকারি সকল কর্মকর্তাদের দুর্নীতি ফাঁস হচ্ছে, দুদক তাদেরকে কোনোভাবেও আয়ত্ত করতে পারছে না। কিন্তু কারণ কি? এই সমস্ত বিষয়গুলো নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংসদেই ব্যারিস্টার সুমন ডাইরেক্ট হিট করে বসলেন এবং এই সমস্ত অপরাধীদেরকে সরকার নিজে এখন শেল্টার দিয়ে তাদেরকে বাঁচিয়ে রেখেছে। দুদক এখন পর্যন্ত তাদের উপর একটা চুলের আঁচড়ও দিতে পারেনি, গ্রেফতার তো দূরের কথা। কিন্তু কেন? আসুন সরকারের কাছে জবাব চাইলে ব্যারিস্টার সুমন কি উত্তর দেন, আসুন বিস্তারিত ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করব, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে রাসেল ভাইপার সাপ চলে আসছে মাননীয় স্পিকার। একজন ভদ্রলোককে এনবিআর ধরতে পারে নাই, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ধরতে পারে নাই, আর এনবিআর এর মতিউর রহমানকে ধরলে একটা ছাগল। ছাগল ছাড়া এই লোককে তো আপনি আনতেই পারতেন না। মাননীয় সাবেক আইজিপি উনি এত বড় হয়ে গেলেন, মন্ত্রণালয় জানলো না, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানলেন না। এই বাচ্চাটা এত বড় হয়ে গেল, আর কিছুদিন সুযোগ পাইলে পুরা গোপালগঞ্জ কিনে ফেলতেন এই বেনজির সাহেব। রাসেল ভাইপার সাপ চলে আসছে মাননীয় স্পিকার। এই সাপ আসার কারণে সরকারে যখন সাপ আসে প্রকৃতিতে বেজি থাকে, এই বেজি করে কি সাপরে নিয়ন্ত্রণ করে। কিন্তু এই সরকারে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় রাসেল ভাইপার আছে, কিন্তু বেজি ওই পরিমাণ নাই যে এই সাপরে ধরবে। মাননীয় স্পিকার, আপনি দেখেন এই আমাদের প্রতিষ্ঠানগুলা কত দুর্বল হয়ে গেছে। আমাদের প্রতিষ্ঠান, একজন ভদ্রলোককে দুদক ধরতে পারে নাই, একজন ভদ্রলোককে এনবিআর ধরতে পারে নাই, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ধরতে পারে নাই, আর এনবিআর এর মতিউর রহমানকে ধরলে একটা ছাগল। ছাগল ছাড়াই এই লোককে তো আপনি আনতেই পারতেন না। ছাগলের কাণ্ড হওয়ার কারণে আর ফেসবুক বাইরে এক মিনিট বক্তব্য আপনার বরাবর অ্যাপ্লিকেশন আছে। আমি 247 ইনভোক করতেছি। এখানে 247 হচ্ছে কি আমার বিরুদ্ধে, এখানে একজন মাননীয় সংসদ সদস্য আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন। আমার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার জন্য, আমি সময় দেওয়ার জন্য আপনার কাছে দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, এখন আসেন আপনারা বেনজির কাণ্ড। মাননীয় সাবেক আইজিপি উনি এত বড় হয়ে গেলেন, মন্ত্রণালয় জানলো না, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানলেন না। এই বাচ্চাটা এত বড় হয়ে গেল, আর কিছুদিন সুযোগ পাইলে পুরা গোপালগঞ্জ কিনে ফেলতেন এই বেনজির সাহেব। তারপরে এইটার দায় এই মন্ত্রণালয় এড়াইতে পারে না। মাননীয় স্পিকার, এখন আপনারা কালো টাকা সাদা করবেন, আমার কোনো অসুবিধা নাই। যদি মনে করেন টাকা রয়ে গেছে, কিছু টাকা জমানো বা বিভিন্ন অলস টাকা রয়ে গেছে, এটারে সাদা করবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু এই সাদা করার মধ্য দিয়া বেনজির আর মতিউরের টাকাও যদি সাদা হয়ে যায়, আর এদের ভবিষ্যৎ প্রজন্ম উত্তরাধিকার, আদর্শের উত্তরাধিকার যারা, তাদের টাকাও যদি সাদা হয়, তাহলে এই করছে বলছেন যে আর সময়ের ব্যাপার। কিন্তু কোন সময়ই আমাদেরকে অর্থনৈতিকভাবে দাবাই রাখা যায় নাই। কারণ হচ্ছে গিয়ে ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, তাদের সম্পদ আমাদের চেয়ে কোনো অংশেই কম ছিল না। তবে একটা জায়গায় ঘাটতি ছিল, এদের জননেত্রী শেখ হাসিনা এদের হাতে ছিল না। মাননীয় স্পিকার, আমি এইটার সাথে সাথে বাজেটের উপর কয়েকটা কথা বলতে চাই, যে এই সরকারের কয়েকটা প্রেসার নেওয়া লাগবে। এই প্রেসারটা আমি সাজেশন দিতে চাই মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, দেখেন এই বাজেটে ঋণ দিয়ে উন্নয়ন ব্যয় মিটানো হবে। 2.5 লক্ষ কোটি টাকার লোন নেওয়া হবে, 1.5 লক্ষ প্রায় নেওয়া হবে হচ্ছে গিয়ে ব্যাংক থেকে। আমি মাননীয় প্রধানমন্ত্রী থাকলে বলতাম যে এমপি হওয়ার পর একটা গাড়ি কিনছি 1 কোটি টাকা দিয়ে, 50 লক্ষ টাকা লোন নিছি সাউথ ইস্ট ব্যাংক থেকে। এই লোন আর লোনের যে ইন্টারেস্ট, এটার কারণে রাতে ঘুম আসে না। মাননীয় প্রধানমন্ত্রী যে কিভাবে ঘুমাবেন এটা একমাত্র উনি জানেন। প্রায় 2.5 লক্ষ কোটি টাকার ঋণ উনার মাথার উপরে থাকবে সব সময়। আমি আরেকটা জিনিস বলতে চাই মাননীয় স্পিকার, আমাদের বড় চাপ ফরেন রিজার্ভ। ফরেন রিজার্ভ কমে যাওয়াটা একটা বড় চ্যালেঞ্জ। কারণ হচ্ছে গিয়ে যে বাজেট আপনারা এই সরকার এখানে দিচ্ছেন,
আরেকটা বাজেটও আমাদের এই সরকারকে বা এই মাননীয় প্রধানমন্ত্রীকে ব্যর্থ করার জন্য আরেকটা বাজেটও আছে। এই বাজেটের যাতে এই সরকার ব্যর্থ হয় এটার নেতৃত্ব দিচ্ছেন তিনি হচ্ছেন গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি চাচ্ছেন এবং তার নেতৃত্বে যিনি সরকার গঠন করতেছেন তার নেতৃত্বে আছে হচ্ছে গিয়ে ডলার। এই ডলার হচ্ছে গিয়ে নেতৃত্বে চাচ্ছে যে আমাদের এই প্রধানমন্ত্রীর এই বাজেট যেন ফেল হোক। আমি আরেকটা জিনিস বলতে চাই, এক্সচেঞ্জ রেট ডেপ্রিসিয়েশন করছেন হচ্ছে গিয়ে রিসেন্টলি আরো 7 টাকা ডলারের সাথে। এক্সচেঞ্জ ডেপ্রিসিয়েশন করার কারণে ব্যালেন্স অফ পেমেন্ট যেটা এইটা আমাদের মিটানো অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে। এইটা একটা বড় প্রেশার মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, মুদ্রাস্ফীতি আপনি জানেন যে টাকার দাম কমে যাচ্ছে, কমে গিয়ে 9.5% হয়েছে এই গত 20 মাস ধরে। আপনাদের কাছে তো মাত্র একটা সংখ্যা 9.5%, কিন্তু ফিক্সড ইনকাম যারা করে, যারা নির্দিষ্ট বেতনে চলে, তারা জানে যে মুদ্রাস্ফীতি এই পর্যায়ে 9.5% দিয়ে সংসার চালানো কতটা কঠিন। এটা একটা বড় চ্যালেঞ্জ মাননীয় স্পিকার। আপনি দেখেন টাকা পাচার এই সরকারের বড় একটা সমস্যা। টাকা পাচার ঠেকানো যাচ্ছে না। আপনি দুর্নীতি করলে তো অর্থনীতিতে নিয়ে আসা যায়, টাকা পাচার হয়ে গেলে যে দেশে যায় এই দেশের অর্থনীতির বাজেট হয়ে যায়। আরে আমরা বঙ্গবন্ধুর খুনিরে আনতে পারি না, আর টাকা পাচার করে এই টাকা ফেরত আনবো কিভাবে? এইটা একটা বড় সমস্যা। টাকা পাচার করে আমাদের বাজেট সংকুচিত হয়ে যাচ্ছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আরেকটা জিনিস, এই সরকারে রাসেল ভাইপার সাপ চলে আসছে মাননীয় স্পিকার। এই সাপ আসার কারণে সরকারে যখন সাপ আসে প্রকৃতিতে বেজি থাকে, এই বেজি করে কি সাপরে নিয়ন্ত্রণ করে। কিন্তু এই সরকারে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় রাসেল ভাইপার আছে কিন্তু বেজি ওই পরিমাণ নাই যে এই সাপরে ধরবে মাননীয় স্পিকার। আপনি দেখেন এই আমাদের প্রতিষ্ঠানগুলা কত দুর্বল হয়ে গেছে। আমাদের প্রতিষ্ঠান, একজন ভদ্রলোককে দুদক ধরতে পারে নাই, একজন ভদ্রলোককে এনবিআর ধরতে পারে নাই, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ধরতে পারে নাই। আর এনবিআর এর মতিউর রহমানকে ধরলে একটা ছাগল ছাড়াই এই লোককে তো আপনি আনতেই পারতেন না। ছাগলের কাণ্ড হওয়ার কারণে বেনজির কাণ্ড, মাননীয় সাবেক আইজিপি উনি। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। এখন আমরা সরাসরি জানবো যে এই দুর্নীতির সাথে জড়িত কেনই সরকার তাদেরকে এখন পর্যন্ত ছাড় দিয়ে রাখছেন, তাদেরকে আয়ত্ত করলে কি সরকারের ভেতরের কোনো গোমর ফাঁস হয়ে যেতে পারে। আসুন সে সম্পর্কে একটু বিস্তারিত ধারণা রাখবে স্ক্রিনে। আওয়ামী লীগ যদি রাস্তা করে না দেয়, বেনজির আহমেদের ব্যাপারে আপনি বাংলাদেশের একজন আওয়ামী লীগের নেতা পাবেন না। স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত কেউ সংসদের ভিতরে বাহিরে তার বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করেছে? করে নাই। আজিজের বিরুদ্ধে করেছে? করে নাই। আজিজের বিরুদ্ধে প্রশ্ন করা হয়েছে, বলেছে এটা সামরিক আইন দেখবে। আর বেনজিরের বিরুদ্ধে প্রশ্ন করা হয়েছে, বলেছে এখনো প্রমাণিত হয়নি। প্রমাণিত হওয়া ছাড়া আমরা কাউকে চোর বলতে পারি না। অথচ বিনা প্রমাণে আল্লামা মামুনুল হককে নিয়ে স্বয়ং শেখ হাসিনা জাতীয় সংসদে বক্তব্য দিয়ে তারে ধর্ষক হিসাবে তিনি যখন বক্তব্য দিয়েছেন, তখন আপনাদের সংবাদপত্রগুলো কোথায় ছিল? তখন তো কোনো প্রমাণ হয়নি যে তিনি ধর্ষণ করেছেন। আর যদি তিনি প্রমাণিত ধর্ষক হতেন তাহলে আজকে তিনি জামিনে কিভাবে মুক্তি পেয়ে মাথা নেড়া করে পালিয়ে যাচ্ছে, বোরকা পরে পালিয়ে যাচ্ছে, ল্যাংটা হয়ে জাঙ্গে খুলে পালিয়ে যাচ্ছে। এটা তো আওয়ামী লীগের চরিত্র, এবং এরা পালিয়ে যাবে। এই পালানোর জন্য আওয়ামী লীগই তাদেরকে রাস্তা করে দিচ্ছে। সায়র ভাই, আসলে যখনই আমরা আওয়ামী লীগের কারোর সাথে কথা বলি, আমার কাছে মনে হয় যে আমরা একজন ভারতের টাটকা দালাল কিংবা এজেন্টদের সাথে কথা বলি। এটা স্পষ্ট করে বলছি এজন্য আমি আপনাকে আমাকে বলতে দেন, আমাকে ব্যাখ্যা করতে দেন, তাহলে বুঝবেন যে কেন ভারত বলছি, কেন দালাল বলছি, কেন এজেন্ট। দেখেন, আমার শ্রদ্ধাস্পদ ব্যক্তিত্ব, বিশিষ্ট আমার সম্মানিত ব্যক্তিত্ব, আমার বড় ভাই, আমি স্যালুট করি, কোনো সমস্যা নাই, মোহাম্মদ আরিফুর রহমান রিপন ভাই। একটু আগে বললেন কি আপনারা রাস্তায় নামেন না কেন? রেল লাইন করে ভারত, উনি কথা বলবে ভারতের রেল লাইনের বিরুদ্ধে, উনি বাংলাদেশের মানুষের পক্ষে দাঁড়াবে, উনি বলছে রাস্তায় নামেন না কেন? মানে সহজ একটা শব্দ, আওয়ামী লীগের দালালি, ভারতের এজেন্টগিরি করতে গিয়ে রাস্তায় নামেন না কেন? রাস্তায় নামবেন আর ওই যে গুলি করবেন, হত্যা করবেন, নির্যাতন করবেন, নিপীড়ন করবেন, মারবেন, পিটাবেন। মানে এই যে প্রত্যেকটা জায়গায় অপতৎপরতা চালাচ্ছে আওয়ামী লীগ। এজন্যই আমি বলেছি, এজন্যই আমি ভূমিকায় বলেছি যে আওয়ামী লীগের প্রত্যেকটা লোকই টাটকা ভারতের দালাল এজেন্ট। এর চাইতে ব্যতিক্রম কোন শব্দ তাদের জন্য মানানসই নয়। দ্বিতীয়, কেন বলছি আমি এজন্যই বলছি, শেখ হাসিনাকে আপনি নেত্রী মানেন কিনা? যদি মনে করেন যে শেখ হাসিনা আপনার আওয়ামী লীগের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি, তাহলে আপনার ইমাম সাহেব এই শেখ হাসিনা, আর ওই শেখ হাসিনাই তো ভারতের দালাল।
তো সর্বোচ্চ যে ব্যক্তি দালালি করছে তার কাছ থেকে, কর্মীর কাছ থেকে আমি তো এর চেয়ে বড় প্রত্যাশা করতে পারি না। রিপন ভাই তো সেখানে কর্মী, তিনি তো আমাকে বলবেনই রাস্তায় নামে প্রতিবাদ করেন যা কিছু হোক সবকিছুতে। গোলাম আজমের পাও, জিয়াউর রহমান, গোলাম আজম যখন দুটো চুক্তি করেছিলেন তখন তারাও কি দালাল ছিলেন? সবকিছুতে ও ভারসাম্যহীন রাজনীতি আপনারা করছেন, আমরা ভারসাম্যহীন রাজনীতি করেছি। আমরা দেশ বিদেশে সবার সাথে যত চুক্তি করেছি সম্মানের সাথে করেছি। রিপন ভাই আমাকে শেষ করতে, আমি যেখানে কথা বলতে চাই, আজকের সাগর ভাই আপনি একটা রং সাবজেক্টে টকশো করছেন। আপনি বলছেন কি দুর্নীতি, এরপরে কি বলে বাংলাদেশের এই যে মাথা নাড়া করে একজন অফিসার ইতিমধ্যেই ছাগলকাণ্ডের বিতর্কিত হয়ে দেশ ত্যাগ করেছেন। আপনি কি মনে করেন যে বাংলাদেশে এখন দুর্নীতি বিরোধী কোন অভিযান চলছে? যদি তা মনে করেন তাহলে আমি মনে করব সাংবাদিকতার জগতে আপনারা নিশ্চয়ই এখন পর্যন্ত আওয়ামী লীগের সাজানো নাটকের মধ্যে সীমাবদ্ধ। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।